ভর্তি দেওয়ার সুবর্ণ সুযোগ। মিশন এমবিবিএস, বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। যে ভবানীপুর পরপর দুবার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচিত করেছিলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্বাচনী কেন্দ্র ভবানীপুরকে প্রত্যাখ্যান করে কার্যত ভবানীপুরের মানুষের আবেগ, ভবানীপুরের মানুষের সমর্থন, তাদের বিশ্বাসের অমর্যাদা করে তিনি চলে গিয়েছিলেন একটি ভিন্ন নির্বাচনী কেন্দ্রে। ভবানীপুরের মানুষের প্রতি যিনি বিশ্বাস রাখতে পারেননি, যে তৃণমূল কংগ্রেসের কাছে অবিশ্বাসের ভবানীপুর আজ নতুন করে বিশ্বাসের ভবানীপুরে রূপান্তরিত হয়েছে। সেখানে নির্বাচনী প্রচারে ভারতীয় জনতা পার্টির কিছু নেতা অংশগ্রহণ করবার আগেই আজকে যে ভাষায় রাজ্যের একজন মন্ত্রী তাদের আক্রমণ করলেন, এটা আর যাই হোক সুশীল সমাজের ভাষা হতে পারে না। তৃণমূল কংগ্রেসের মন্ত্রীরা প্রকাশ্যে বিবৃতি দিচ্ছেন, মানুষ এলে বুঝে নেবে, এখানকার জমিতে পা রাখলে মানুষ তার উত্তর দেবে। এই প্ররোচনামূলক হুমকি আজকে শাসক দলের পক্ষ থেকে আসছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, তিনি নির্বাচিত হবার জন্য একটি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যে কেন্দ্র তার অত্যন্ত চেনা কেন্দ্র, যে কেন্দ্রে তার কাউন্সিলর আছেন, সেখান থেকে নির্বাচিত মন্ত্রী আছেন, যিনি সাম্প্রতিককালে পদত্যাগ করে অন্য আরেকটি বিধানসভায় কেন্দ্রে চলে গেছেন, যেখানেও নির্বাচন করা হয়নি সেখানেও প্রচার চলেছে, বলিদানের প্রচার, আত্মত্যাগের প্রচার, ভবানীপুরের সপক্ষে প্রচার। কেন ভবানীপুর ছেড়ে এলাম তার প্রচার। কিন্তু আজকে যে ভাষায় রাজ্যের মন্ত্রী আক্রমণ করলেন বিজেপির দুই নেতাকে, একজন সাংসদ যিনি কারোর দয়ায় নির্বাচিত হননি, যিনি নির্বাচিত হয়ে দলবদল করেননি, যিনি ইস্তফা দিয়েছেন এবং ইস্তফা দেবার পরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তার সম্পর্কে তৃণমূলের বহু নেতা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন যে কত লক্ষ ভোটে হারাবো। তারপরেও ব্যারাকপুর কেন্দ্র থেকে আমাদের সাংসদ নির্বাচিত হয়েছেন এবং নির্বাচিত হওয়ার পরের দিনের থেকে তার উপরে ধারাবাহিক আক্রমণ চলেছে। গত পরশুদিন, তার আগের দিন তার বাড়ির সামনে বোমাবাজি হয়েছে। আজকেও ভারতীয় জনতা পার্টির একজন সমর্থক টাকা দিতে অস্বীকার করায় তার মায়ের সামনে তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে খুন করা হয়েছে। আজকে এই পরিস্থিতিতে যখন একজন সাংসদের বিরুদ্ধে 99টা মামলা চলছে, আজকে তার সম্পর্কে এ ধরনের উক্তি, স্বাভাবিকভাবেই ব্যারাকপুরের মানুষ, সেখানকার সাধারণ মানুষ আজকে তাদের নির্বাচিত জনপ্রতিনিধিদের সম্পর্কে এ ধরনের উক্তি করে সেখানকার মানুষকেই তারা অপমানিত করলেন। মেদিনীপুর জেলা রাজনীতি সচেতন জেলা, মেদিনীপুরের মানুষ একদিন যেমন গান্ধীজির অসহযোগ দেখেছেন, নন্দীগ্রামের মানুষ যেমন তাম্রলিপ্ত স্বাধীন সরকার দেখেছে, আবার একইভাবে সেখানকার মানুষ সশস্ত্র বিপ্লবীদের দেখেছেন। একটি রাজনীতি সচেতন জেলা যা কখন কংগ্রেসকে আশ্রয় দিয়েছিল, পরবর্তীকালে আবার কংগ্রেসকে দূরে সরিয়ে দিয়ে তারা বামপন্থী দুর্গ বানিয়ে ফেলেছিল গোটা মেদিনীপুর। আজকে সেই জেলার মানুষ বিগত নির্বাচনে বিজেপিকে সমর্থন করেছেন একটি কেন্দ্রে। রাজ্যের দোর্দণ্ডপ্রতাপ মুখ্যমন্ত্রীকে নির্বাচিত না করে শুভেন্দু অধিকারীকে তারা নির্বাচিত করেছিলেন এবং শুভেন্দু অধিকারী এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা। একজন বিরোধী পদমর্যাদার নেতার সম্পর্কে এ ধরনের অশালীন মন্তব্য যারা করছেন, তারা পশ্চিমবঙ্গে কোন বাংলা এবং বাঙালির সংস্কৃতিকে মানুষের সামনে, ভারতবর্ষের মানুষের সামনে তুলে ধরবার চেষ্টা করছেন।
পুরো নির্বাচনটাই দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গের রাজনীতি চলছে ভবানীপুর কেন্দ্রিক। ভবানীপুরের মানুষ তাদের নির্বাচিত জনপ্রতিনিধি বেছে নিতে পারবেন। ভবানীপুর নির্বাচন করানোর জন্য সমস্ত কিছু শিষ্টাচারের উল্লঙ্ঘন করা হবে। রাজ্যের মুখ্য সচিব আজকে তিনি চিঠি লিখবেন নির্বাচন কমিশনকে। নির্বাচন প্রত্যেকেই চান, তৃণমূল চাইতে পারে, তৃণমূল অতি সত্বর ভবানীপুরের নির্বাচন করাতে চাইতে পারে, এর মধ্যে কোনো অন্যায় বা অপরাধ নেই। রাজনৈতিক দল হিসেবে তৃণমূল কংগ্রেসের যদি সেই দাবি হয়, সেই দাবির সম্পর্কে কেউ কোনো কথা বলবেন না। কিন্তু রাজ্যের মুখ্য সচিব তিনি কনস্টিটিউশন ক্রাইসিসের কথা তুলছেন। তার ওই চিঠি প্রমাণ করে দিচ্ছে যে পশ্চিমবঙ্গে সাংবিধানিক সংকট আছে। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের জারি করা একটি সার্কুলার, চিফ মিউনিসিপ্যাল হেলথ অফিসার তিনি একটি সার্কুলারে জানাচ্ছেন যে বেশ কয়েকটি পয়েন্ট তিনি দেখিয়েছেন এখানে, এই কোভিড নিয়ন্ত্রণ ক্ষেত্রে বিভিন্ন কিভাবে মিউনিসিপ্যাল কর্পোরেশন ব্যবস্থা নেবে কলকাতা শহরের মধ্যে। তার 12 নম্বর ধারায় তারা বলছেন যে কোনোভাবে যে কোয়ারেন্টাইন সেন্টার এবং সেফ হোমগুলো আছে, সেই সেফ হোমকে কলকাতার মধ্যে প্রয়োজন হলে আপাতত খোলা যেতে পারে। কিন্তু মেনশন করছেন চিঠিতে, institutional quarantine and safe home services may be reopened if required within bracket but after 30/9/2021 after ভবানীপুর অ্যাসেম্বলি ইলেকশন। এই কথা কে লিখছেন? এর সার্কুলার দিচ্ছেন চিফ মিউনিসিপ্যাল হেলথ অফিসার। অর্থাৎ যদি কলকাতার মানুষ এই থার্ড ওয়েভের কারণে আক্রান্ত হন, যদি কলকাতার পুরো স্বাস্থ্য ব্যবস্থা বিপর্যস্ত হয়ে যায়, যদিও এখনো বিপর্যস্ত, তাহলেও কলকাতাবাসীর রক্ষা কবচের জন্য কোনো সেফ হোম বা কোয়ারেন্টাইন সেন্টার ওপেন করা যাবে না, রিওপেন করা যাবে না, যতক্ষণ না পর্যন্ত ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচন শেষ হয়। অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষের স্বাস্থ্য, পশ্চিমবঙ্গের মানুষের ভবিষ্যৎ, পশ্চিমবঙ্গের মানুষের বেঁচে থাকার অধিকার, পশ্চিমবঙ্গের মানুষের কথা বলার অধিকার, পশ্চিমবঙ্গের মানুষের বিরোধিতা করবার অধিকার এবং পশ্চিমবঙ্গের তথাকথিত উন্নয়নের দেখার অধিকার শুধুমাত্র সুরক্ষিত হবে ভবানীপুর বিধানসভা নির্বাচনের পরে। এ করে মানুষের সামনে তারা কি উপস্থাপিত করতে চাইছেন? আজ সকাল থেকে উত্তরপ্রদেশ সরকারের একটি বিজ্ঞাপনকে কেন্দ্র করে ধারাবাহিকভাবে তৃণমূল কংগ্রেস কার্যত অপশব্দ ব্যবহার করে এসছেন। কারণ যে ভাষায় রাজনৈতিক বিরোধিতা চলছে, আর যাই হোক, সেই ভাষাগুলো রাজনীতির ভাষা নয়, ভুল চুরির সমার্থক শব্দ নয়, ভুল নকলের সমার্থক শব্দ নয়। যে পত্রিকায় এই অ্যাডভার্টাইজমেন্টটি বেরিয়েছে তারা নিজেদের ভুল স্বীকার করেছেন। সরকারের পক্ষ থেকে এ ধরনের যখন কোনো বিজ্ঞাপন দেওয়া হয়, বিজ্ঞাপন শাসক দল দেয় না, বিজ্ঞাপন সরাসরি কোনো মন্ত্রী দেন না, নেতা দেন না, বিজ্ঞাপন দেয় যে কোনো অ্যাডভার্টাইজিং এজেন্সি। আজকে সেই এজেন্সির ভুল হতে পারে এবং ভুল হয়েছে, এটা কেউ অস্বীকার করছে না। এবং যদি তারপরেও দেখা যায় যে সেটা কোনো আধিকারিক বা সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী, তার জন্য তিনি দায়িত্বশীল, এই ভুলকে কেউ অস্বীকার করছে না। কিন্তু যেভাবে বলা হচ্ছে যে বিজেপি পশ্চিমবঙ্গের উন্নয়নের মডেলকে কপি করছে, পশ্চিমবঙ্গের ছবি দেখিয়ে উত্তরপ্রদেশের নির্বাচনে লড়াই করতে যাবে, এটা কোন ধরনের রাজনৈতিক বিতর্ক? আজ থেকে 5 বছর আগে উত্তরপ্রদেশের আইন শৃঙ্খলা কোথায় ছিল? আজকে উত্তরপ্রদেশের আইন শৃঙ্খলা কোথায় এসে দাঁড়িয়েছে? যে সমাজ বিরোধী, যে মাফিয়াদের আতঙ্কে উত্তরপ্রদেশের মানুষ ত্রস্ত ছিলেন, আজকে হয় তারা জেলের ভিতরে আছে কিংবা তারা উত্তরপ্রদেশ ছেড়ে বাইরে থাকতে বাধ্য হচ্ছে। যে পরিসংখ্যান দিয়ে দেখানো হচ্ছে যে উত্তরপ্রদেশের থেকে পশ্চিমবঙ্গে ক্রাইম রেট কম,
ন্যাশনাল ক্রাইম ব্যুরোয় তো পশ্চিমবঙ্গ পরিসংখ্যানই জমা দেয়নি বেশ কয়েক বছর, তার জন্য সার্বিকভাবে টেবিল প্রকাশ করা যায়নি। পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি তফসিলি উপজাতির ওপরে আক্রমণ চলেছে। এসসি এসটিরা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন গত 5 বছরে। সারা দেশের হিসাব দেখুন, যে 51 জন বিজেপি কর্মী খুন হয়েছেন এবং দমদম এর একটি জায়গায় একটি ছেলে মায়ের পাশ থেকে উঠে গিয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন মানসিক চাপের কাছে নতি স্বীকার করে। কোন সম্প্রদায়ের? যারা পশ্চিমবঙ্গে নতুন করে জাতপাতের বিভাজন তৈরি করবার চেষ্টা করছেন, একবার তারা এই 51 জনের যে নামগুলো আছে সেই লিস্টটি ধরে দেখুন। এর মধ্যে উচ্চ জেনারেল ক্যাটাগরিতে যারা আছেন, জেনারেল কাস্ট কতজন আছেন এবং এসসি এসটি কতজন আছেন। বিজেপির যে 193 জন কর্মী খুন হয়েছেন পঞ্চায়েত নির্বাচন থেকে, তার মধ্যে তফসিলি সম্প্রদায়ের মানুষ কতজন আছেন। পশ্চিমবঙ্গের যে বিস্তীর্ণ অঞ্চলে এই ভোট পরবর্তী হিংসায় মানুষের বাড়িতে আগুন জ্বলেছে, ভাঙচুর হয়েছে, যে মহিলারা আক্রান্ত হয়েছেন, তার মধ্যে জাতিগত বিন্যাস কি আছে সেই টেবিল মানুষের সামনে প্রকাশ করুন। পশ্চিমবঙ্গে যে কোনো খুনের ঘটনাকে কোনো তদন্তের আগেই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সাজানো ঘটনা কিংবা পারিবারিক অশান্তি কিংবা মানসিক রোগী মানসিক অবসাদের কারণে আত্মহত্যা করেছে এই তত্ত্ব দিয়ে চালিয়ে দেওয়া হয়। আজকে তারা মানুষের সামনে এই ধরনের বিবৃতি দিচ্ছেন। একটা সংবাদ মাধ্যম, একটি অ্যাডভার্টাইজমেন্ট এজেন্সি একটি ভুল করেছেন, কিন্তু সেই ভুলের জন্য কারা উন্নয়নের খতিয়ান দিচ্ছেন মানুষের সামনে? এটা নিঃসন্দেহে ভুল। ভুল কোনো অন্যায় নয়, বিরাট কোনো ক্রাইম নয়। আজকে যদি একথা অশোক ভট্টাচার্য সাংবাদিক সম্মেলন করে বলতেন যে বিজেপির উত্তরপ্রদেশ আজকে বামফ্রন্টের নকল করছে, এখানে আমাদের উন্নয়নকে দেখাচ্ছে, তাও নয় একটা কিছু বোঝা যেত। যে মা ফ্লাইওভারকে নিয়ে এত বিতর্ক তৈরি হয়েছে, সেই মা ফ্লাইওভারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন সৌরভ গাঙ্গুলি। হয়েছিল তৃণমূল কংগ্রেস জমানার আগে। তৃণমূল কংগ্রেস সরকার এর নামকরণ করেছে আর উদ্বোধন করেছে, এর বাইরে তৃণমূল সরকারের আর অন্য কোথাও কোনো কৃতিত্ব নেই। যে আইনি জটিলতা তৈরি হয়েছিল নির্মাণকারী সংস্থার সঙ্গে, সেই জটিলতা যিনি অবসান করেছিলেন তিনি একজন বিচারপতি, আর যাই হোক তৃণমূল কংগ্রেসের কোনো মন্ত্রী নন। পশ্চিমবঙ্গে গত 10 বছরে উন্নয়নের নামে যতগুলো তারা উদ্বোধন করেছেন, শুধু নীল সাদা রং লাগিয়েছেন, তার বহু ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল আগে, পরিকল্পনা রূপায়িত হয়েছিল তার আগে, স্যাংশন হয়েছিল তার আগে, তার টাকা স্যাংশন হয়েছিল তার আগে। আজকে সেগুলোই মানুষের সামনে এসে তারা উন্নয়নের কথা বলছেন। যারা এই ভুল নিয়ে বিভিন্ন সকাল থেকে সাংবাদিক সম্মেলন শুরু করে দিয়েছেন, বিবৃতি দিচ্ছেন, আজকে তারা নিজেদের অবস্থা দেখুন। একটার পর একটা স্কুল পরীক্ষার ক্ষেত্রে যে তালিকা প্রকাশ করছেন সেটা ভুল বলে প্রমাণিত হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের প্রত্যেকটি ঘোষণা, প্রত্যেকটি তালিকা আজকে আদালতে চ্যালেঞ্জড হয়ে যাচ্ছে। 5 বছর আগে যে প্রাইমারি স্কুল শিক্ষকরা চাকরি পেয়েছেন, অলরেডি তারা 6-7 বছর চাকরি হয়ে গেছে। এখন শোনা যাচ্ছে হাইকোর্ট নির্দেশ দিয়েছেন, সেখানেও কিছু গড়মিল আছে, সেই নিয়োগ এর মধ্যে নাকি স্বচ্ছতা ছিল না। যাদের প্রত্যেকটা পদক্ষেপ আদালতের দরজায় পৌঁছে যায়, যাদের প্রত্যেকটা সিদ্ধান্ত কোনো না কোনো কোর্টে গিয়ে নাকচ হয়ে যায়, আজকে তারা সেই ভুল নিয়ে যদি চিন্তা করেন, আজকে তাদের ভুলে পশ্চিমবঙ্গে 5 জন শিক্ষিকা বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। গত 10 বছরে মাত্র 2টোর বেশি টেট পরীক্ষা নিতে পারেননি। সারা রাজ্যব্যাপী মানুষের কর্মসংস্থান আজকে কোথায় এসে দাঁড়িয়েছে? যারা সমস্ত কিছুর ক্ষেত্রে হিসাব দেখাচ্ছেন, আজকে তাদের পরিসংখ্যানই বলে যাচ্ছে পশ্চিমবঙ্গে কোথায় দাঁড়িয়ে আছে অর্থনৈতিকভাবে। যে রাজ্য 100 দিনের কাজে 1 নম্বর স্থানে আছে, যে রাজ্যের 9 কোটি 60 লক্ষ মানুষের মধ্যে 8 কোটি মানুষ 2 টাকা কেজি চাল খান, সেই রাজ্যের অর্থনৈতিক অবস্থা কোথায়, সেই রাজ্যের আর্থসামাজিক ব্যবস্থা কোথায় এসে দাঁড়িয়েছে, আজকে সারা দেশের মানুষ সেটা বুঝতে পারছেন। দুর্ভাগ্য এটাই যে রাজ্যের 5 লক্ষ সরকারি পদকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী শপথ নেবার কয়েকদিন পর থেকেই বিভিন্ন দপ্তরের সামনে চাকরি প্রার্থীরা, যাদের তালিকা নাকি তৈরি হয়ে গিয়েছিল, ইন্টারভিউ হয়ে যাবার পরেও তাদের নিয়োগ নেই, তারা আজকে অবস্থান করছেন। বিভিন্ন সময় তাদের উপর লাঠিচার্জ করতে হচ্ছে, বলপ্রয়োগে বাধ্য করছে সরকার। আজকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যারা একটি নির্বাচনকে কেন্দ্র করে প্রত্যেকটা ঘটনার উদাহরণ আজকে অতীতের কোনো খবরকে টেনে আনেন, আজকে তাদের চিন্তা করার প্রয়োজন। একটা সময় ছিল আমাদের রাজ্যের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, তাকে কোনো ধরনের প্রশ্ন করলেই সাংবাদিকরা তিনি কাগজ দেখিয়ে বলতেন যে উত্তরপ্রদেশ আর বিহারের দিকে তাকান, সেখান থেকে পশ্চিমবঙ্গ কোথায় আছে তারপরে আপনারা কথা বলবেন। আজকে বিহারের নির্বাচন হয়ে গেছে, উত্তরপ্রদেশের গত 5 বছর আগেও আমরা একটা নির্বাচন দেখেছি। বহু রাজনৈতিক দল সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, যেখানে কাস্টিজম একটা সোশ্যাল রিয়ালিটি, যেখানে বিভিন্ন সময় মানুষ নিজেদের জাতি দাঙ্গায় জড়িয়ে পড়ত। আজকে সেই উত্তরপ্রদেশের নির্বাচনে কোনো প্রাণহানি নেই। সাম্প্রতিককালে বিহারের নির্বাচনে কোনো এ ধরনের কোনো ঘটনা নেই। তামিলনাড়ুর নির্বাচন, সেখানে কোনো বুথে তর্কাতর্কি মানে কথা কাটাকাটিরও অবস্থা তৈরি হয়েছে, কোনো এরকমও কোনো দৃষ্টান্ত নেই। কিন্তু আজকে পশ্চিমবঙ্গে নির্বাচন কোথায় এসে পৌঁছেছে? 8 দফায় নির্বাচন করতে হয়েছিল নির্বাচন কমিশনকে। 8 দফায় পশ্চিমবঙ্গের নির্বাচন বাংলা এবং বাঙালির লজ্জা, যা আমরা রাজনৈতিক সংস্কৃতিকে কোথায় এনে নামিয়ে দিয়েছি। আর ঠিক সেই একই সংস্কৃতি বজায় রেখে মুখ্যমন্ত্রী নির্বাচনে আক্রমণ শুরু হয়ে গেছে, মানে ভাষা সন্ত্রাস শুরু হয়ে গেছে। পূর্ণ সন্ত্রাসটা অবশ্য এখনও শুরু হয়নি, নির্বাচনের এখনও কয়েকদিন বাকি। আমরা যেভাবে ভবানীপুরে লড়াই করেছিলাম অতীতে, ভবানীপুরের মানুষ বিভিন্ন সময় আমাদের সমর্থন করেছেন, বহু নির্বাচনে ওই বিধানসভা ক্ষেত্রে আমাদের এগিয়েও রেখেছিলেন বিভিন্ন দিকে। আজকে সেই ভবানীপুর কেন্দ্রে বিজেপি সর্বশক্তি নিয়োগ করে প্রচার অভিযান চালাবে, লড়াই করবে। আমরা আশা রাখব যে অন্তত পশ্চিমবঙ্গের এই নির্বাচন সারা ভারতবর্ষের মানুষ দেখছেন, কারণ নজিরবিহীন ঘটনায় পশ্চিমবঙ্গে নির্বাচিত নন মুখ্যমন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রীর শপথ নিয়েছিলেন। এই কথা ঠিকই যে মুখ্যমন্ত্রী ছিলেন 294টা কেন্দ্রের প্রার্থী, নিজের নির্বাচনী কেন্দ্রে মানুষ যদিও তাকে গ্রহণ করেননি, কিন্তু তারপরে দ্বিতীয়বারের জন্য তিনি যখন আবার নির্বাচনে লড়ছেন, সেই নির্বাচনের ওপরে সারা দেশের একটা দৃষ্টি আছে, সারা দেশের মিডিয়া এই নির্বাচনকে দেখবে। সুতরাং এই নির্বাচন অন্তত বাংলা এবং বাঙালির সংস্কৃতিকে, বাংলা এবং বাঙালির রাজনৈতিক সংস্কৃতিকে মানুষের সামনে, অন্তত দেশবাসীর সামনে কোনো ভিন্ন বার্তা যাতে না দেয়, সেই দায়িত্ব শাসক দলকে নিতে হবে। অনুব্রত মণ্ডল বলেছে যে এইবারে আমি ত্রিপুরায় খেলতে যাব এবং ত্রিপুরায় গিয়েই গোল করব। আমি রেফারি হতে যাচ্ছি না, আমি খেলতেই যাচ্ছি, ত্রিপুরাতে গিয়ে গোল করবো। ভালো কথা তো, ত্রিপুরায় যাবেন, গোল করবেন। আমাদের ফুটবল টিমও তো যায়, মাঝে মধ্যে কিছু প্লেয়ারও যান, যে মাচা শিল্পীরা থাকেন বিভিন্ন দিকে চলে যান, খেপ যারা খেলেন ফুটবলে তারাও এদিক ওদিকে চলে যান, উনিও যাবেন। ত্রিপুরার মানুষ খেলা দেখবে, খেলা তো ভালো, মনোরঞ্জনের ব্যবস্থা হবে ত্রিপুরায়। রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্ত চালাচ্ছে সিবিআই। কোচবিহার চিলাখানায় তৃণমূল কর্মী খুনের ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা 4 বিজেপি কর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ করে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তবে সিবিআই এর মতো তদন্ত করবে। সিবিআই খাঁচায় পড়া তোতা পাখি নয়, সিবিআই পশ্চিমবঙ্গের সিআইডি নয়, রাজ্য সরকারের পুলিশ নয়। সিবিআই তদন্ত করছে, দেশের মানুষের এখনও সিবিআই এর উপর ভরসা আছে। পশ্চিমবঙ্গের মানুষ এখনও আশাবাদী। যারা আক্রান্ত হয়েছেন, যাদের বাড়িতে আগুন লেগেছে, যাদের মাছের ভেড়ি লুট হয়েছে, যারা এখনও দোকান খুলতে পারেননি, যে মায়ের ছেলে চলে গেছে, যে স্ত্রী স্বামীহারা হয়েছেন, আজকে তাদের আশা, তাদের ব্যথা বেদনা তারা বুঝতে পারছেন। এই নির্যাতন থেকে তারা একটা ন্যায় বিচার পান কিনা তারা অনেক আশা নিয়ে তাকিয়েছেন। তৃণমূল কংগ্রেস বলছে যে কোচবিহারের এই ঘটনা
যারা অভিযুক্ত ছিল তাদেরকে পুলিশ তাদের ব্যাপারে তৎপর ছিল 1-2। এর আগে বীরভূমের ঘটনায় সিবিআই রাজ্য পুলিশের তদন্তকে সঠিক বলেছে। এর থেকে বোঝা যাচ্ছে যে বিরোধীরা যে বলছে রাজ্যের পুলিশ কিছু করেনি সেটা ভুল। সিবিআই এসে প্রমাণ করলো যে রাজ্যের পুলিশ অ্যাক্টিভ ছিল। মুখ্যমন্ত্রী বলেছিলেন আমি শপথ নেওয়ার পর গোটা দুয়েক কোথায় খুন হয়েছে সেই নিয়ে এত চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে। তাহলে মুখ্যমন্ত্রীকে যারা সংবাদ সরবরাহ করেন তার মন্ত্রকের এবং তার প্রশাসনের, তারা বলুন যে 51 জন যে বিজেপির কর্মী খুন হয়েছেন এবং তাদের পোস্টমর্টমের সময় মর্গে যে পুলিশ অফিসার উপস্থিত ছিলেন এবং যে সরকারি ডাক্তাররা ছিলেন, হয় তাদের দেওয়া সার্টিফিকেটটা সম্পূর্ণ ভুয়ো। সুতরাং এ ধরনের তৃণমূলের আজব তত্ত্ব চলছে। তৃণমূল ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে কি বলেছেন এবং বাস্তব স্থিতি কি, 5 জন বিচারপতি কোনো নোট অফ ডিসেন্ট ছাড়াই সে সম্পর্কে তাদের মতামত রেখেছেন। বিষয়টি সাবজুডিস। আমার মনে হয় এটা নিয়ে কোনো রাজনৈতিক বিতর্কের প্রয়োজন নেই, কারণ পশ্চিমবঙ্গের পরিস্থিতি অদ্ভুত। এখানের যিনি পরিষদীয় নেতা তিনি ছেলে ধরার ভূমিকায় অবতীর্ণ। তিনি বিজেপি থেকে এমএলএ নিয়ে গিয়ে যেভাবেই হোক হাতে পতাকা ধরিয়ে দিচ্ছেন। পশ্চিমবঙ্গের মানুষের আকাঙ্ক্ষা যে শিল্পমন্ত্রী নিজের ওজন কমাবেন, শিল্পের ওজন বাড়াবেন, কিন্তু শিল্পমন্ত্রী এবং পরিষদীয় মন্ত্রী হাতে পতাকা দিচ্ছেন ভিন্ন দলের লোকের। আর একই সঙ্গে পশ্চিমবঙ্গ থেকে গত 2 মাসে 3টে বড় ইনভেস্টমেন্ট হয়েছে পার্শ্ববর্তী রাজ্যে, তার মধ্যে একটি রাজ্যের নাম উত্তরপ্রদেশ। নাম বলছি না, খোঁজ নিয়ে তারা দেখবেন। যারা মুখ্যমন্ত্রীর ওই গ্লোবাল বিজনেস সামিটে তার পাশে দাঁড়িয়ে বলেন যে এত ভালো শিল্পবান্ধব পরিস্থিতি কোনোদিন পশ্চিমবঙ্গে আগে তৈরি হয়নি, বিনিয়োগের উপযুক্ত পরিবেশ এখন তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে। এইরকম বক্তৃতা দেওয়াই শিল্পপতি একজন বিনিয়োগ করেছেন। কথাবার্তা আরেকজনের শেষের 3টে বলছি, তার মধ্যে একটার একদম শেষের দিকে, হয়তো দুর্গাপুজোর পরে, মানে এবছরেই তাদের কাজ শুরু হতে চলেছে। এবছরেই কাজ শুরু হতে চলেছে। রাজ্যে এক মুখ্যমন্ত্রীর কাছে যারা তথ্য দেন, যারা তাকে তথ্য দিয়েছিলেন যে 1 লক্ষ কোটি টাকার 10 বছরে বিনিয়োগ হয়েছে, তার কোনো পরিসংখ্যান রাজ্য সরকার মানুষের সামনে নিয়ে আসতে পারবেন না। মা ফ্লাইওভার নিয়ে সিপিএমের বক্তব্য হচ্ছে যে ফ্লাইওভারের ছবি দিয়ে বিজেপি দাবি করছে, তো তাদের নয়, কিন্তু যারা চিৎকার করে বলছে আমাদের কৃতিত্ব, সেই তৃণমূলের নয়। সেটা তো আমি বলেছি আগে, বামঙ্গলে তো এই কাজ শুরু হয়েছিল, এটা ওরা অপারেট করেছে। ফ্লাইওভার যদি দেখতে হয়, মহারাষ্ট্রে যত ফ্লাইওভার তৈরি হয়েছে, মহারাষ্ট্রের প্রাক্তন পিডব্লিউডি মিনিস্টার এবং আজকের যিনি ইউনিয়ন মিনিস্টার শ্রী নীতিন গডকরি, তিনি মিস্টার ফ্লাইওভার নামে মহারাষ্ট্রে পরিচিত ছিলেন। বিজেপির যদি ফ্লাইওভার দেখানোর নিজের রাজ্যের বাইরে উত্তরপ্রদেশের প্রয়োজন হতো, তাহলে তারা আমেদাবাদের ফ্লাইওভার দেখাতো, আমেদাবাদের 60টা প্রাইভেট পোর্টকে দেখাতো, সমুদ্রের পাশ থেকে 62 কিলোমিটার লম্বা রাস্তাটা দেখাতো, আমেদাবাদের বিভিন্ন ফ্যাক্টরির ছবি দিয়ে তারা বিজ্ঞাপন পেত। এই কাজ উত্তরপ্রদেশ সরকারের কাজ নয়। উত্তরপ্রদেশের সরকার গত 5 বছরে উত্তরপ্রদেশের যে সামাজিক ক্ষেত্রে যে মৌলিক পরিবর্তন এনেছে, আইন শৃঙ্খলার ক্ষেত্রে যে পরিবর্তন এনেছে, এবং কোভিড অতিমারির সময় যেভাবে তারা পুরো পরিস্থিতিকে, এবং সর্বোপরি এখন দেশের মধ্যে এমএসএমইর ক্ষেত্রে যে একটা নতুন অধ্যায় সূচনা করেছে আজকে উত্তরপ্রদেশের সরকার, মানুষ সেগুলো স্বাদ পেয়েছেন এবং তার উপরে ভিত্তি করেই মানুষ বিচার করবেন আগামী নির্বাচনে। গুজরাটের মুখ্যমন্ত্রী বদল নিয়ে তৃণমূল কটাক্ষ করে বলেছে যারা একটা সরকার পর্যন্ত সামলাতে পারে না তারা মুখে বড় বড় কথা বলে। আমি এসব কথা শুনলে তো, আমি আগে তো একটা প্রবাদ শুনেছিলাম, ঘোড়ায় হাসবো। এখানে কে হাসবে বুঝতে পারছি না। 20 সেকেন্ড করে আসতে হবে। চরিতা ভবানীপুর বাই ইলেকশনে আপনারা যখন প্রার্থী দিলেন, তিনি মধ্য কলকাতা বা উত্তর কলকাতা, যাকে তার নির্বাচনী এজেন্ট করা হলো তিনি উত্তর কলকাতা। যারা নির্বাচন পরিচালনার দায়িত্ব পেয়েছে তাদের মধ্যে কেউ ব্যারাকপুরের, কেউ হাওড়া, কেউ পুরুলিয়ার, কেউ বিষ্ণুপুরের। দক্ষিণ কলকাতার ভবানীপুরে একটা নির্বাচন হচ্ছে, সেখানে
সারা রাজ্য থেকে এবং কলকাতার অন্যান্য প্রান্ত থেকে আপনাকে লোক নিয়ে গিয়ে দায়িত্ব দিতে কেন হচ্ছে এলাকায় কেউ দায়িত্ব নেওয়ার নির্বাচনটা শুরু হোক, তখন এলাকার লোক দেখতে পাবেন। অতীতে তো এলাকার লোকই করেছে। বিজেপি একটা সংগঠিত রাজনৈতিক দল, তাদের নিজস্ব একটা কর্মপদ্ধতি আছে। আমাদের দলের মধ্যে বহিরাগত তত্ত্বটা নেই, আমাদের দলের মধ্যে বাঙালি অবাঙালি তত্ত্ব নেই। আমাদের দলের মধ্যে এতদিন পাঞ্জাবিদের সম্পর্কে কদর্য ভাষা ব্যবহার করে গুজরাতিদের সম্পর্কে গুজুভাই বলে গোটা বিধানসভা নির্বাচন চালিয়ে আজকে ভবানীপুরের গুজুভাইদের কাছে গিয়ে অন্য বার্তা দেওয়ার রাজনৈতিক সংস্কৃতি নেই। আমরা প্রথমে একজন ভারতীয়, তারপরে একজন বাঙালি। বাংলা এবং বাঙালির সংস্কৃতি বিজেপি যেরকমভাবে বোঝে সেভাবে আমরা করেছি। যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা প্রত্যেকেই দলের দায়িত্বশীল কর্মী। এটা সম্পূর্ণ দলের নিজস্ব গঠনতন্ত্র এবং নিজস্ব সাংগঠনিক বিচার। এর সঙ্গে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে কি আজকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি মন্তব্য করেছেন যে উপনির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে, সাধারণ নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে, কিন্তু পৌরসভা যে নির্বাচন সেই পৌরসভার নির্বাচন এখন পর্যন্ত ঘোষণা করছে না রাজ্য সরকার বা রাজ্যের নির্বাচন কমিশন। সেই বিষয়টা নিয়ে তিনি আদালতের দ্বারস্থ হবেন বলছেন, কি বলবেন? এটা ওনার দলের ব্যাপার, উনি দ্বারস্থ হতে পারেন। 3 বছর হলো হাওড়া কর্পোরেশনের নির্বাচন ডিউ। কলকাতা কর্পোরেশন সহ আরও কর্পোরেশন 100-র বেশি মিউনিসিপ্যালিটিতে মানুষ তাদের জনপ্রতিনিধিদের বেছে নেবার সুযোগ পাচ্ছেন না। কারণ কোভিড পরিস্থিতি কি তৃণমূলের আভ্যন্তরীণ কোনো বিশেষ রসায়ন, সেটা ওই রাজনৈতিক মহল আপনারা লেখেন না, কি একটা হচ্ছে রাজনৈতিক মহল ওইটা নিয়ে ব্যাপারটা বুঝে নেবে। কিন্তু এই সরকার তো কোনো গণতান্ত্রিক ব্যবস্থাতেই বিশ্বাস করে না তৃণমূল দল। কার্যত ওটা নির্বাচনই চায় না। কোনোদিন ঘোষণা করে দেবে যে পশ্চিমবঙ্গ একটা সম্পূর্ণ ভিন্ন জায়গা, স্বাধীন বঙ্গদেশ, ওই বঙ্গবঙ্গ বলছে, আমার বাংলা। কোনদিন দেখবেন ওটা আলাদা রাষ্ট্র ঘোষণা করে দেবে, কোনো নির্বাচন হবে না, এরকমও করতে পারে। বেনারসির 3 অধ্যায়, রাজঘরানা, রামনগর ও মঙ্গল বেনারসি, সাহা টেক্সটাইল।